আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব, সেটা হচ্ছে চলতড়িৎ। এবার এই চলতড়িৎ পড়ার আগে তড়িৎ কি জিনিস এটা সম্পর্কে আমাদেরকে আগে একটু জানতে হবে। এই তড়িৎটা কিভাবে তৈরি হলো, কি করে তড়িৎ এলো বা তড়িৎ কয় প্রকার, এগুলি আমরা ধীরে ধীরে পড়ব। দেখো, প্রথম তড়িৎটা কিভাবে তৈরি হলো এবং তড়িৎের নিয়ে গল্পটা কি, সেই গল্পটা আগে আমাদেরকে জানা দরকার। গল্পটা এরকম, প্রথম বিজ্ঞানী থেলস, এই থেলস বিজ্ঞানী তিনি প্রথম দেখলেন যে অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের আঠা, এই পাইন গাছের আঠাকে যখন প্রসম দিয়ে ঘষা হচ্ছে, ঘষানোর পর দেখা গেল যে এই পাইন গাছের আঠা অর্থাৎ অ্যাম্বারকে প্রসম দিয়ে ঘষার পর সেই অ্যাম্বারকে যখন ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হলো, তখন দেখা গেল ওই অ্যাম্বার ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করছে। পরবর্তীকালে বিজ্ঞানী গিলবার্ট তিনি দেখলেন যে এই আকর্ষণ বল শুধুমাত্র অ্যাম্বারের ক্ষেত্রে হয় না, আরো অনেক পদার্থ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই আকর্ষণ বলটি দেখা যায়। আর কোন কোন পদার্থ? অ্যাবোনাইট অথবা কাঁচ অথবা রজন, এদের ক্ষেত্রেও কিন্তু এই আকর্ষণ বল দেখা যায়। এখান থেকে বোঝা গেল তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটার দরুন যখন অ্যাম্বারকে পশমের সঙ্গে ঘষা হচ্ছে তখন অ্যাম্বার ওই ছোট ছোট কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করছে। এবং এটা দেখে আমরা বাস্তবেও দেখেছি, আমরা যখন শীতকালে চুল আঁচড়াই, চুল আঁচড়ানোর পর ওই যে চিরুনিটি, সেই চিরুনিটিকেও যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় ওই চিরুনিটি কিন্তু ওই ছোট ছোট কাগজের টুকরোকে কি করছে? আকর্ষণ করছে। এইবার এইখানে ঘটনাটা কি ঘটে সেটা আমাদেরকে একটু জানা দরকার। কোন ঘটনাটার ফলে এটা হয়, অর্থাৎ ঘর্ষণ করলে কি হয় না। দেখো, আমি এখানে মনে করো এটা হচ্ছে অ্যাম্বার, আমি এ অক্ষর দ্বারা লিখলাম, আর এটা হচ্ছে পশম, এটা কিন্তু পি অক্ষর দ্বারা লিখলাম। তাহলে এই যে অ্যাম্বার আর পশমে যখন ঘর্ষণ হবে, তখন দেখো ভালো করে, এই দুটির যদি ঘর্ষণ হয় তাহলে এদের এই যে পরমাণুগুলি আছে, অ্যাম্বারের পরমাণু এবং পশমের পরমাণু, এই পরমাণুগুলির মধ্যে যখন ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে কিন্তু তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এক প্রকার শক্তি উৎপন্ন হয়। সেই শক্তির দরুন এই যে শেষ কক্ষপথের ইলেকট্রন, এই ইলেকট্রনগুলি কি হয়? কিছুটা শক্তি পায় এবং শক্তি পেয়ে তারা কি করে? এখান থেকে এই একটি ইলেকট্রন এখান থেকে এর কক্ষপথে চলে যায়, অর্থাৎ এই ইলেকট্রনটি এখানে চলে যায়। এবার দেখো, আমরা পড়েছি যদি কোনো কক্ষপথ থেকে একটি ইলেকট্রন চলে যায়, তাহলে যার কাছ থেকে ইলেকট্রনটি যাবে তার সে হয়ে যাবে প্লাস, আর যার কাছে ইলেকট্রনটি যাবে সে হয়ে যাবে মাইনাস। এটা দেখতে আমরা পড়েছিলাম যখন NaCl তৈরি করেছিলাম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা প্লাস হয়েছিল এবং ক্লোরিনটা হয়েছিল মাইনাস। এখানেও কিন্তু এই ঘটনাটি ঘটে, যার ফলে কি হয়? কোনো একটি পদার্থ ধনাত্মক তড়িৎ পেয়ে যায়, আবার অপর একটি পদার্থ পেয়ে যায় ঋণাত্মক। এই কারণে এদের মধ্যে কিন্তু একটি আকর্ষণ বা বিকর্ষণ বল দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কিরকম আকর্ষণ বিকর্ষণ বল? এটা হচ্ছে, তোমরা খেয়াল করবে, এটা কিন্তু অনেকটা চুম্বকের মতো। যেমন তোমরা জানো যে চুম্বকের যদি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এটা যদি উত্তর মেরু এটা দক্ষিণ মেরু হয়, তাহলে এরা পরস্পরকে কি করে বলতো? আকর্ষণ করে। অর্থাৎ বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, আবার সমমেরু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আবার এটাও আমরা দেখেছি যে একটি চুম্বক কিন্তু লোহাকে আকর্ষণ করে। এবার চুম্বকের মধ্যে চুম্বক ধর্ম আছে, কিন্তু লোহার মধ্যে তো নেই, তবুও কিন্তু লোহাকে কি করে? আকর্ষণ করে। তাই এক্ষেত্রে সেটাই দেখা যায় যে এই দুটি পদার্থ, এই অ্যাম্বার অন্য কোনো পদার্থকে আকর্ষণ করবে, অর্থাৎ চুম্বক লোহাকে আকর্ষণ করবে, আবার এই যে এটা আছে পশম, সেও কিন্তু অন্য কোনো পদার্থকে আকর্ষণ করতে পারবে। অর্থাৎ দুটি পদার্থের ঘর্ষণের ফলে একজন তড়িৎ হারায়, আর একজন সেই তড়িৎটাকে গ্রহণ করে, সে তড়িৎ পায়, যার ফলে এদের মধ্যে কিন্তু একটি
আকর্ষণ বা বিকর্ষণ বলের সৃষ্টি হয়, এবং সৃষ্টি হওয়ার মূল কারণটা হচ্ছে একজন প্লাস আর একজন মাইনাস হয়ে যায়, যার ফলে এদের ভিতরে একই আকর্ষণ বলের সৃষ্টি হয়। একদম চুম্বকের মতো তোমরা মনে করবে, খুবই সহজে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার এই যে অ্যাম্বার, এই অ্যাম্বারকে গ্রিক ভাষায় বলা হয় ইলেকট্রন। এই ইলেকট্রন থেকে আমাদের ইলেকট্রিসিটি, আমি এখানে লিখছি দেখো, ইএলইসি, ইলেকট্রিসিআই, ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ, এই কথাটি এসেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোথা থেকে কিন্তু তড়িৎ কথাটি এলো। এইবার আমাদেরকে যে ঘটনাটি করতে হবে সেটা হচ্ছে যে এই তড়িৎ কিন্তু দুই প্রকার। কি কি দুই প্রকার? এক প্রকার তড়িৎ হচ্ছে স্থির তড়িৎ, এটা স্থির তড়িৎ। আরেক প্রকার তড়িৎ হচ্ছে চল তড়িৎ। অর্থাৎ আমরা এখানে যেটি পড়ব সেটা হচ্ছে চল তড়িৎ। তার আগে আমাদেরকে একটু স্থির তড়িৎ সম্পর্কে বলে নেওয়া দরকার। স্থির তড়িৎ কোনটা? না, স্থির তড়িৎ হলো ওই যে তোমরা দেখেছো চিরুনিটিকে যখন এই চুলে আঁচড়াবে তখন এই চিরুনিটি কি করে ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করবে। অর্থাৎ এটা যদি চিরুনি হয়, আমি যদি চুলকে আঁচড়াই তাহলে এই যে প্রান্তটা, এই প্রান্তটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করবে। এবার এই প্রান্তটা আকর্ষণ করবে, কিন্তু তুমি দেখো চিরুনিটাকে উল্টে এই প্রান্তটা কাগজের কাছে নিয়ে যাবে, দেখবে এই প্রান্তটা কিন্তু কাগজের ছোট ছোট টুকরোকে আকর্ষণ করবে না। কেন? কারণ এই প্রান্তে কোনো তড়িৎ নেই, তড়িৎ আছে এই প্রান্তে, যে প্রান্তে চিরুনিটি দিয়ে চুলকে আঁচড়ানো হয়েছে। সুতরাং এখানে কি দেখা গেল, তড়িৎটা ওই পদার্থটা অর্থাৎ চিরুনিটার একটা প্রান্তেই কিন্তু আছে, এমন স্থির অবস্থায় যে এই প্রান্ত থেকে তড়িৎ কিন্তু এই প্রান্তে আসছে না। এই যে তড়িৎ, যে তড়িৎটা কোনো পদার্থের একটা জায়গায় স্থির অবস্থায় থাকে, সেই তড়িৎটাকে আমরা বলি স্থির তড়িৎ। তাহলে আমরা স্থির তড়িৎ বুঝতে পেরেছি। এবং এই তড়িৎ কিভাবে সৃষ্টি হয়? এটা কিন্তু ঘর্ষণের ফলে সৃষ্টি হয়। চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চিরুনির সঙ্গে চুলের ঘর্ষণ হয়, আর সেই ঘর্ষণের ফলে কিন্তু এই তড়িৎটা উৎপন্ন হয়। যেমন এখানে অ্যাম্বারকে প্রসম দিয়ে ঘষা হলো, এখানেও কিন্তু স্থির তড়িৎ উৎপন্ন হয়েছে। তাহলে এটা গেল স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ। এরপর চলতড়িৎ। চলতড়িৎ কোনটি? না, চলতড়িৎ হচ্ছে আমরা এখন বর্তমান আমাদের বিশ্ব চলতড়িতের উপর দাঁড়িয়ে আছে। কেননা দেখো চলতড়িৎ মানে এখানে বাল্ব চলছে, ফ্যান চলছে, পাখা চলছে, সমস্ত কিছু, এসি, ফ্রিজ, যাই বলো বাড়িতে, সমস্ত কিছুই কিন্তু এই চলতড়িতের দ্বারা করছে। তাহলে সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তড়িৎটা দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আধান। এটাকে কিউ অক্ষর দ্বারা লেখা হয় আধান। তাহলে এখন আমাদেরকে জানতে হবে আধান কি। এখন আমরা পড়লাম তড়িৎ, অর্থাৎ তড়িৎ কি? তড়িৎ হচ্ছে কোনো পদার্থের মধ্যে একটা বিশেষ ধর্ম, যে ধর্মের কারণে ওই পদার্থটি কি করে অন্য পদার্থকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে, এটা একটা বিশেষ ধর্ম। এবার আধান কি জিনিস? আধান হচ্ছে যে কোনো পদার্থের মধ্যে যে বিশেষ ধর্মটা এলো, অর্থাৎ ঘর্ষণের ফলে অ্যাম্বারের ভিতরে যে বিশেষ ধর্মটা এসেছে বা প্রসমের ভিতরে যে বিশেষ ধর্মটা এসেছে, এই ধর্মটা আসার কারণ কি? কারণ হচ্ছে ওই পদার্থের ভিতরে হয় আধান এসে প্রবেশ করেছে অথবা ওই পদার্থ থেকে কিছু আধান বেরিয়ে গেছে। যেমন এখানে এই পদার্থটা থেকে আধান বেরিয়ে গেছে, অথবা আমি বলবো এই পদার্থের ক্ষেত্রে যে এই পদার্থে কিছু আধান এসেছে। অর্থাৎ এবার আধান মানে কি? তাহলে এখন আমরা বুঝলাম আধান মানে হচ্ছে তড়িৎগ্রস্ত কণা, যে কণাটা কিন্তু আদান প্রদান করছে, আর এই আদান প্রদানের কারণে কোনো একটা বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণ করছে অথবা বিকর্ষণ করছে। তাহলে সুতরাং আধান হলো একটি বিশেষ ভৌত ধর্ম, যে ভৌত ধর্মের কারণে ওই পদার্থটি অন্য পদার্থকে
আকর্ষণ করতে পারবে অথবা বিকর্ষণ করতে পারবে। তাহলে এটা হচ্ছে আধান। এবার তোমরা পড়বে যে আধান কিন্তু দুই প্রকার, এক হচ্ছে ধনাত্মক আধান, অপরটি হচ্ছে ঋণাত্মক আধান। আমরা এখানে পড়লাম, দেখো ধনাত্মক আধান অথবা ঋণাত্মক আধান। তাহলে এই আধান হচ্ছে দুই প্রকার, ধনাত্মক আর ঋণাত্মক। যেমন আমরা পড়েছি আয়ন, আয়নের দুই প্রকার, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। এইখানেও একই রকম আধানের দুটি ভাগ, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। বোঝা গেল? তাহলে আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম তড়িৎ কিভাবে এলো, অ্যাম্বারের সঙ্গে প্রসমকে ঘষা হলো, অ্যাম্বারের ভিতরে তড়িৎ এলো, প্রসমের ভিতরে হলো, অ্যাম্বার অন্য কোনো পদার্থকে আকর্ষণ করছে, কার্বনের টুকরোকে। আবার শুধু অ্যাম্বার নয়, পশম, অ্যাবোনাইট, কাঁচ, রজন, এদের ভিতরে এই ধর্মটা আছে। পরবর্তীকালে এই ধর্মটার কি নাম হলো? ইলেকট্রিসিটি। কেননা অ্যাম্বারের গ্রিক শব্দ হচ্ছে ইলেকট্রন, তাই সেখান থেকে কথাটি এলো ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ। এবার তড়িৎটাকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা চল তড়িৎ। স্থির তড়িৎ মানে কি? স্থির তড়িৎ বা এর অপর নাম হচ্ছে ঘর্ষণ তড়িৎ, অর্থাৎ ঘর্ষণের ফলে এই তড়িৎটি উৎপন্ন হয়। দুটি পদার্থকে যখন ঘর্ষণ করা হয় তখন সেই ক্ষেত্রে এই তড়িৎটি উৎপন্ন হয়। চিরুনি আচরণে দেখা যায় যে চিরুনির ভিতরে কিন্তু এই তড়িৎটি উৎপন্ন হয়েছে। আবার আরেক ধরনের তড়িৎ যেটা চল তড়িৎ, অর্থাৎ যে তড়িৎটা কিন্তু স্থির থাকে না, যে তড়িৎটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে এবং চলাচলের জন্য একটা মাধ্যম প্রয়োজন যার মধ্য দিয়ে তড়িৎটা যায়। সেটা হচ্ছে আমাদের তার, তামা, লোহা, এই যে এইগুলির মধ্য দিয়ে কিন্তু তড়িৎ চলাচল করে। এইবার এই যে তড়িৎ চলাচল করে, এই তড়িৎ চলাচলের ভিত্তিতে আমরা পদার্থগুলিকে দুভাগে ভাগ করি। কি কি? এক হচ্ছে পরিবাহী পদার্থ আর একটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। অর্থাৎ তড়িতের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী। কিছু পদার্থ আছে যারা তড়িৎকে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। কি পদার্থ না, আমাদের যে কোনো ধাতু, যত ধাতু আছে সেটা হতে পারে লোহা, হতে পারে তামা বা রূপা, এই সমস্ত পদার্থগুলি, ধাতুগুলি কিন্তু তড়িৎকে পরিবহন করতে পারে। আবার কিছু অধাতু আছে তড়িৎ পরিবহন করতে পারে, যেমন গ্যাস, কার্বন, এই অধাতুটি কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। আর কুপরিবাহী কোনগুলো? সাধারণত অধাতু, তারা কুপরিবাহী। ঠিক তো? এবার ধরো কুপরিবাহী বলা যেতে পারে যে কোনো পদার্থ, সালফার অথবা কার্বন অথবা অন্য কোনো পদার্থ, হাইড্রোজেন, অক্সিজেন, এই সবই হলো তড়িতের কুপরিবাহী। অথবা কুপরিবাহী পদার্থ আবার উদাহরণ দিতে পারে অন্য কিছু, যেমন কুপরিবাহী পদার্থ কাঠ, রবার, এগুলি কুপরিবাহী, কারণ এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না। তাহলে এখনো পর্যন্ত আমরা এই সমস্ত জায়গাটা বুঝতে পেরেছি। তোমাদের যে জায়গাগুলি মনে হবে লেখার প্রয়োজন, তোমরা কিন্তু সেই জায়গাগুলি একটু লিখে নেবে। এইবার দেখো, আমরা যেহেতু আধান পড়লাম, তাহলে এবার এই আধান যেহেতু পড়া হলো, আধানের একক সম্পর্কে আমরা একটু জেনে নিই। আধানের একক কি? আধানের একক যদি আমাকে বলা হয় আধানের এসআই একক, তাহলে আমরা লিখবো আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। বিজ্ঞানী কুলম্বের নামানুসারে এর নাম হয়েছে কুলম্ব। একে সি অক্ষর দ্বারা কিন্তু লেখা হয় কুলম্বকে। আর সিজিএস একক কি? আধানের সিজিএস একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, অথবা এটাকে লেখা হয় স্ট্যাট কুলম্ব, এসটিএটি আর কুলম্বের সি, স্ট্যাট কুলম্ব। দুটি কিন্তু বলে, সিজিএস একক ইএসইউ অথবা স্ট্যাট। এবার প্রশ্ন যে তাহলে আধানের এসআই একক আর সিজিএস এককের মধ্যে সম্পর্কটি এরকম, 1 কুলম্ব, কুলম্ব মানে সিসি অর্থাৎ কুলম্ব, 1 কুলম্ব সমান 3 × 10⁻⁹ ES। এটা তোমরা কিন্তু একটু মুখস্থ করবে এবং এটা খাতাতে লিখে নেবে যে আধানের
সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। কুলম্ব এসআই একক, ইএসইউ সিজিএস একক। বোঝা গেল?